অতীতেও আমরা বড় বড় চাকরির ঘোষণা শুনেছি, কিন্তু বাস্তবে বেড়েছে অনানুষ্ঠানিক কাজ, যেখানে আয় কম, নিরাপত্তা নেই, ভবিষ্যৎ অনিশ্চিত। তাই প্রশ্নটা এখন আর কে কত চাকরির কথা বলছে সেটাই আটকে নেই। প্রশ্নটা হলো, এই পরিকল্পনাগুলো কতটা বাস্তবসম্মত, কতটা সময়ভিত্তিক, কতটা জবাবদিহিমূলক। বাংলাদেশে এখন সবচেয়ে বেশি উচ্চারিত একটা শব্দ চাকরি, আর সবচেয়ে বেশি শোনা যায় একটা বাক্য, চাকরি নেই। ডিগ্রি আছে, পরীক্ষা দেওয়া আছে, ইন্টারভিউ দেওয়া আছে, তবুও চাকরি নেই। সরকারি জরিপ বলছে দেশে এখন প্রায় ২৭ লাখ মানুষ বেকার। এই সংখ্যা শুধু বড় নয়, এটা বাড়ছেও। আর এই বেকারদের বড় অংশই তরুণ, বিশেষ করে শিক্ষিত তরুণ। ১৫ থেকে ২৯ বছর বয়সী প্রায় ৮৫ লাখ তরুণ আজ এমন এক অবস্থায় আছে। একটা পুরো প্রজন্ম যেন থেমে আছে অপেক্ষায়, অনিশ্চয়তায়। এই বাস্তবতা আমাদের সামনে খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন তোলে, দেশে কর্মসংস্থান নিয়ে রাজনৈতিক দলগুলো আসলে কি ভাবছে। কর্মসংস্থান এখন অর্থনীতির কোনো সংখ্যা নয়, এটা সামাজিক স্থিতিশীলতার প্রশ্ন, এটা ভবিষ্যৎ প্রজন্মের প্রশ্ন। চাকরি তৈরির যে গতি দরকার, সেটা দেশের কর্মক্ষম মানুষের সংখ্যার সঙ্গে তাল মেলাতে পারছে না। অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা আর শিল্পে বৈচিত্র্যের অভাব, এই তিনটি বিষয় একসঙ্গে চাকরির বাজারকে চাপে ফেলছে। এই চাপটা সবচেয়ে বেশি পড়ছে তরুণদের ওপর। দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে প্রায় ৯ লাখ স্নাতক ও উচ্চশিক্ষিত তরুণ এখনও চাকরির বাইরে রয়েছে। এটা শুধু চাকরি না পাওয়ার গল্প না, এটা দেখায় আমাদের শিক্ষা ব্যবস্থায় আর কর্মক্ষেত্রের মধ্যে কতটা গভীর বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। তাহলে রাজনৈতিক দলগুলো কর্মসংস্থান নিয়ে কি বলছে? বিএনপি বলছে, কর্মসংস্থান তাদের এবারের নির্বাচনের অন্যতম মূল অগ্রাধিকার। তারা এসএমই, ব্লু ইকোনমি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও আইসিটি খাতে ব্যাপক নতুন চাকরির সুযোগ তৈরি করতে চায়। তথ্য প্রযুক্তি, ই কমার্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, গেমিং ও স্টার্টআপ খাতকে তারা কর্মসংস্থানের প্রধান উৎস হিসেবে দেখছে। একই সঙ্গে বিদেশি শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি করে দক্ষতা উন্নয়নের মাধ্যমে আরও বেশি তরুণকে প্রবাসে কর্মসংস্থানে পাঠানোর কথাও বলছে বিএনপি। দেশের প্রতিটি জেলায় স্কিল আপগ্রেডেশন প্রোগ্রাম চালুর প্রতিশ্রুতি আছে, যাতে তরুণরা শুধু সার্টিফিকেট নয়, বাস্তব বাজারে কাজে লাগে এমন দক্ষতা অর্জন করতে পারে। নারী, প্রতিবন্ধী ও প্রান্তিক তরুণদের জন্য আলাদা কর্মসূচির কথাও বলছে তারা। এনসিপি বলছে, কর্মসংস্থান মানে শুধু চাকরির সংখ্যা বাড়ানো নয়। তাদের মতে, চাকরির সঙ্গে ন্যূনতম আয়, নিরাপত্তা আর সামাজিক সুরক্ষা নিশ্চিত না হলে সেটাকে মানসম্মত কর্মসংস্থান বলা যায় না। এই কারণে তারা প্রতি ঘন্টায় ১০০ টাকা জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে। শ্রমিকদের জন্য নিরাপত্তা বীমা ও পেনশন স্কিমের কথাও বলছে তারা। এসএমই, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ক্যাশ ফ্লো ভিত্তিক ঋণ এবং ১০,০০০ কোটি টাকার উদ্যোক্তা তহবিল গঠনের কথাও এনসিপির পরিকল্পনায় আছে। এনসিপি জানিয়েছে, আগামী ৫ বছরে তারা ১ কোটি মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এবং প্রতি বছর ১৫ লাখ দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর লক্ষ্য নিয়েছে তারা। অন্যদিকে জামায়াত ইসলামী কর্মসংস্থান ও অর্থনীতিকে তাদের রাজনৈতিক কর্মসূচির কেন্দ্রীয় জায়গায় রেখেছে। পলিসি সামিট 2026-এ তারা জানিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কর ও ভ্যাট ধীরে ধীরে কমানো এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করা হবে। বন্ধ কারখানাগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে চালু করা, শ্রমিকদের মালিকানার অংশ দেয়া, যুবকদের জন্য আলাদা মন্ত্রণালয়, ইউথ টেক ল্যাব, ডিস্ট্রিক্ট জব ইউথ ব্যাংক, এসব পরিকল্পনার কথাও তারা বলছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর এই প্রতিশ্রুতিগুলো নতুন নয়। অতীতেও আমরা বড় বড় চাকরির ঘোষণা শুনেছি, কিন্তু বাস্তবে বেড়েছে অনানুষ্ঠানিক কাজ, যেখানে আয় কম, নিরাপত্তা নেই, ভবিষ্যৎ অনিশ্চিত। তাই প্রশ্নটা এখন আর কে কত চাকরির কথা বলছে সেটাই আটকে নেই। প্রশ্নটা হলো, এই পরিকল্পনাগুলো কতটা বাস্তবসম্মত, কতটা সময়ভিত্তিক, কতটা জবাবদিহিমূলক। আজ যারা চাকরির অপেক্ষা আছেন, এইসব প্রতিশ্রুতি কি সত্যিই তাদের জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে? কর্মসংস্থান নিয়ে আপনার আস্থা আসলে কার ওপর? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।